আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকের যে শিরোনামটি, এটি একটি অদ্ভুত শিরোনাম। আপনার হয়তো অনেকেই অবাক হয়ে যাবেন বা অনেকে চিন্তা করবেন যে এই শিরোনামের দ্বারা আমি আসলে কি আলোচনা করতে চাচ্ছি। এখানে একটা কথা বলে নেওয়া স্পষ্ট যে আমাদের দেশে যে ইসলামী ভাবধারার রাজনৈতিক দলগুলো, জামাত তো বটেই, তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে সকল রাজনৈতিক দল রয়েছে, তারা একটু সুযোগ পেলেই বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি এগুলোর পরিবর্তে তারা আরবি, উর্দু, এমনকি হিন্দি শব্দ, তার সঙ্গে সঙ্গে ফার্সি শব্দকে তারা ব্যবহার করাটাকে অনেকটা আভিজাত্যের লক্ষণ হিসেবে মনে করেন। যেমন ধরুন, কারো নামের আগে আমরা সাধারণত ব্যবহার করি জনাব। ইসলামপন্থী যারা লোকজন তারা প্রথমে বলবেন তার নাম হলো হজরত, হজরত রহিম। শব্দের অর্থ কিন্তু একই, মিস্টার, জনাব। বা আমরা যখন বলি সর্বজনাব, সর্বজনাব, তখন তারা বলেন হজরতে আলা। তারপর আমরা বাংলা ভাষায় যে সকল প্রশংসা সূচক শব্দ ব্যবহার করি কোনো একটি ব্যক্তিকে বড় করার জন্য, যে তিনি তালুকদার বংশের ছেলে, সৈয়দ বংশের নাতি, তারপর আরও অনেক কিছু। তো এ সকল শব্দ তারা ব্যবহার করার জন্য নানা রকম আরবি শব্দ, যেমন আল্লাহ হজরত, মাদ্দা, জিল্লুহুল আলী, সাইয়দুল কুতুব, কুতুবে রব্বানি ইত্যাদি নানা রকম শব্দ ব্যবহার করেন। এবং তারা যে কোনো বক্তব্য দেওয়ার আগেই নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু এগুলো যেমন বলেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এগুলো ব্যবহারের পাশাপাশি তারা সাধারণত যেমন আপনি যদি তাদের সামনে জল উচ্চারণ করেন, এটা ভীষণ রকম একটা অপরাধ। তারা জল শব্দটিকে পছন্দ করতে চান না। অনেকে মাংস যে শব্দটি, এটির পরিবর্তে তারা গোশত এই শব্দগুলো ব্যবহার করেন। এই জন্য আমি এখানে যে কথাটি বলতে চাচ্ছি সেটা হলো জামাতের রাজনীতির যে শুরু একেবারে স্টার্ট আপ যেটাকে বলা হয় সেটি, যেখানে আরবিতে আমি ব্যবহার করেছি আউয়ালু। তো জামাতের রাজনীতির যে শুরুটা সেটা আওয়ালু। আবার জামাতের যে মূল শক্তি শিবিরের রাজনীতির যে একেবারে শেষ অধ্যায়, এটাকে ধ্বংস বলা যাবে না, ধ্বংস একটা জিনিস, আর শেষ অধ্যায়, দ্য লাস্ট পার্ট, এটা বোঝানোর জন্য আমি এখানে ব্যবহার করেছি আখিরু, ইয়া শিবিরু, ইয়া আখিরু। এরপর জামাতকে নিয়ে সাধারণ মানুষের যে একটা আকুতি, তাদের যে এই মুহূর্তে জামাতকে নিয়ে মানুষের যে আতঙ্ক, প্রেম, ভালোবাসা সব মিলিয়ে এই শব্দটিকে একত্রে বোঝানোর জন্য আমি এখানে মামাতি শব্দটি ব্যবহার করেছি। ইয়া জামাতি, ইয়া মানে হে, হে শব্দ, হে জামাতি। আমাদের এখন মৃত্যুর যে মামাতি শব্দের অর্থ মৃত্যু, এবং যেন তেন মৃত্যু নয়। তো এই যে আমাদের জীবন এবং মৃত্যু, এটার যে সন্ধিক্ষণ, এই সন্ধিক্ষণে জামাতের এই মুহূর্তে করণীয়টা কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্যই মূলত এই শিরোনামটি দিয়েছি। বিষয়টি যেন জটিল না হয়, এজন্য বক্তব্যের শুরুতেই যেটা বলতে চাই সেটা হলো, এখন বাংলাদেশের রাজনীতি মূলত জামাত কেন্দ্রিক। তাদের জনসমর্থন যাই থাকুক না কেন, তারা এই মুহূর্তে বিএনপির চাইতে প্রশাসনে বেশি ক্ষমতা দেখাচ্ছেন। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় কারা আসবেন কি আসবেন না, এটা বড় বিষয় নয়। জামাতের যারা লোকজন রয়েছেন তারা মনে করেন তারাই আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসবেন। এর কারণ হলো তারা খুব সৎ মানুষ। বাংলাদেশের বেশিরভাগ মানুষ সৎদেরকে পছন্দ করে। তারা রাষ্ট্র ক্ষমতায় আসলে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবেন, এবং তাদের যিনি এখন আমির, তিনি মূলত আমিরুল মুমিনিন, মুসলমানদের নেতা এবং একেবারে জিন্দা ওলি। তো এই জিন্দা ওলির নেতৃত্বে যদি জামাতের রাজনীতির অভিষেক না ঘটে, তাহলে জামাত বলেন, শিবির বলেন, তাদের রাজনীতি এখানেই শেষ।
ইতিমধ্যে যে ঘটনাগুলো ঘটে গেছে সেটি হলো তারা এই জুলাই আগস্ট বিপ্লবের পর এমনভাবে আবির্ভূত হয়েছেন যে সবকিছুর মধ্যে আমরা জামাতের গন্ধ পাচ্ছি, সবকিছুর মধ্যে আমরা জামাতের স্রোত দেখতে পাচ্ছি। এখন এদের মধ্যে কারা যে আনসারুল্লাহ বাংলা টিম, কারা যে ছাত্রলীগের কর্মী, কারা যে সমন্বয়ক, এ আমরা বুঝতে পারছি না। সবকিছুর মধ্যে একটা জামাতি রং লেগে গিয়েছে। কারণটা কি? আমরা জামাতে তাহজিব এবং তমদ্দুন, অর্থাৎ জামাতের যে সংস্কৃতি, এই সংস্কৃতির যে ধারাবাহিকতা আমরা দেখে এসেছি সেটি হলো জামাত মুখে ছোট ছোট করে দাড়ি রাখে, কথা বলে কম, কাজ করে বেশি, কারোর সঙ্গে সাক্ষাৎ হলেই প্রথমে হ্যান্ডশেক করবে, তারপরে কোলাকুলি করবে এবং নরম ভাষায় তারা সবকিছু সহ্য করবে, কোনো কিছুতেই তারা প্রতিবাদ করবে না, কিন্তু তলে তলে যা করার সঠিক কাজটি তারা সময় মতো করে ফেলবে। তো এখন এই সময়টিতে এসে আমরা যা দেখলাম সেটা হলো আওয়ামী লীগ প্রথমত পালিয়েছে, যে অংশগুলো বাংলাদেশে আছে তারা কোনো মতে ভোল পাল্টে কেউ জামাতের সঙ্গে কেউ বিএনপির সঙ্গে একটা সমঝোতা করে টিকতে চাচ্ছে। আর আরেকটা অংশ যাদের মধ্যে হ্যালোসিনেশন, এই রোগটি দেখা দিয়েছে। হ্যালোসিনেশন রোগটা হলো শত্রুকে আপন ভাবা এবং আপনকে শত্রু ভাবা, এই রোগটি তাদের দেখা দিয়েছে। আরেকটি গ্রুপের মধ্যে দেখা দিয়েছে ইলিউশন, কল্পনা বিলাসিতা, মানে যেন তেন কল্পনা নয়, এমন কল্পনা যে কল্পনা তার জন্য বিলাসময়, অর্থাৎ সাধারণ তার সাধ্যের মধ্যে এগুলো নেই। যেমন নরেন্দ্র মোদী ক্ষমতায় বসিয়ে দেবেন শেখ হাসিনাকে, বাংলাদেশে তিনি তাকে নিয়ে আসবেন, অভিষেক করে আবার সেই গণভবনে প্রতিষ্ঠিত করবেন ইত্যাদি। আবার 20 তারিখের পরে আমেরিকাতে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পরেই শেখ হাসিনা গা ঝাড়া দিয়ে উঠবেন, এই কথাটি বিশ্বাস করেন আওয়ামী লীগের একটা বিরাট অংশ, বিশ্বাস করেন এবং তারা আবার ক্ষমতায় এসে কাকে কিভাবে ডলা দিবেন, কাকে কিভাবে আবার সেই উচিত জবাব দিবেন, এই বিষয়গুলো নিয়ে তারা রীতিমতো ডায়েরি লেখা শুরু করে দিয়েছেন। এই যে তাদের যে চিন্তা, এই চিন্তাকে আমি বলছি ইলিউশন, অর্থাৎ স্বপ্নবিলাসী বা কল্পনাবিলাসী। জামাতের এই যে বর্তমান অবস্থান, সেই অবস্থানের বিপরীতে আওয়ামী লীগের এই দুটো অংশ, একটা হ্যালোসিনেশন আর একটা হলো ইলিউশন। অন্যদিকে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন টপ টু লো, একেবারে তারেক রহমান সাহেব থেকে শুরু করে তৃণমূলের প্রত্যেকটা লোক, মনে হচ্ছে এটা রাজনীতির গর্তের মধ্যে তারা পড়ে গিয়েছেন। এমন একটি গর্ত যেটি তাদের জন্য অনিবার্য ছিল। এটি কেন হলো, কিভাবে হলো, এটি নিয়ে ইন ডিটেলস আর একটা ভিডিও আমাকে করতে হবে, কিন্তু বাস্তবতা হলো যে এই মুহূর্তে বিএনপির টপ টু লো তারা গর্তের মধ্যে পড়ে গিয়েছেন। এবং আরো অবাক করার বিষয় হলো যে বিএনপির মধ্যে ইতিমধ্যেই 4 থেকে 5টি গ্রুপ তৈরি হয়ে গেছেন। একটি গ্রুপ গর্তের মধ্যে পড়ে গেছেন, আর একটা গ্রুপ গর্তের চারিদিকে ঘোরাফেরা করছেন যে তারা গর্তের মধ্যে কখন পড়বেন, এই তাদের আশঙ্কা নেই, তারা গর্তের মধ্যে পড়ার জন্য উদ্গ্রীব হয়ে গর্তের চারিদিকে ঘোরাফেরা করছেন। তৃতীয় যে গ্রুপটি, সেটা দূর থেকে দেখছেন যে সামনে কিছু লোক ভিড় করে আছে একটা গর্তের দিকে, গর্তকে কেন্দ্র করে ভিড় করে আছে, কাজেই ওই ভিড়ের দিকে তারা দুরন্ত পানে ছুটে আসছে। এই 3টি গ্রুপ মূলত বিএনপির মধ্যে তৈরি হয়ে গেছে। কিন্তু বিএনপির যে বিপুল সম্ভাবনা, এবং গত আওয়ামী লীগ জমানার 15টি বছর এবং তার আগে 1/11-এর সময় 3টি বছর, এই 3টি বছরে তাদের যে ত্যাগ, তাদের যে তিতিক্ষা, তাদের যে যাকে বলা হয় টিকে থাকার লড়াই এবং সংগ্রাম, গত 4 মাসে বলতে গেলে ধূলিসাৎ হয়ে গেছে। এবং বিএনপির অনেকের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, কারোর মধ্যেই এই যে তাদের যে বর্তমান বিপদ এবং বিপত্তি,
এটি নিয়ে খুব বেশি মাথা ব্যথা আছে আমার কাছে মনে হচ্ছে না, বরং তারা প্রতিদিন ডে টু ডে এনজয় করছে। বিএনপির অনেক নেতাকর্মী যাদের সঙ্গে সুসম্পর্ক ছিল, এখনো হয়তো আছে, এবং গত সেই 2014 থেকে আজ অবধি, এমনকি আমি যখন এমপি ছিলাম তখন থেকেও বিএনপির বিশাল শ্রেণীর নেতাকর্মী নিয়মিত যোগাযোগ রক্ষা করতেন। তারা আসতেন, সুখ দুঃখের কথা বলতেন, এবং কখনো কখনো তারা এত বেশি আসতেন, তারা নিজেরাই বলতেন যে আমরা বোধহয় আপনাকে বেশি বিরক্ত করছি। গত 4 মাসে তারা এতটা ব্যস্ত হয়ে পড়েছেন নিজেদের কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, এবং হঠাৎ করে পরিবেশ পরিস্থিতির কারণে তারা এতটা ব্যস্ত হয়েছেন যে সময় যে কোন দিকে যাচ্ছে, পরিবেশ এবং পরিস্থিতি যে কোথায় তাদেরকে নিয়ে যাচ্ছে, এই চিন্তা না করে যেভাবে বাতাস বইছে সেই বাতাসের সঙ্গে পাল তুলে তারা এগিয়ে যাচ্ছে সেই গর্তের দিকে। আবার এর বাইরে বিএনপি গেল, তারপরে আওয়ামী লীগ গেল, জাতীয় পার্টিকে নিয়ে আলোচনা করার দরকার নেই, শুধু এখন জামাত নিয়ে আলোচনা করি। জামাতের যে সম্ভাবনা এই মুহূর্তে 50-50 এই কারণে যারা ক্ষমতায় আছেন এবং আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদের জন্য সবচেয়ে নিরাপদ সঙ্গী সাথী হলো 1 নম্বরে জামাত, 2 নম্বরে জাতীয় পার্টি, এবং 3 নম্বরে হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ কেন? এর কারণ হলো এদের কারোরই মেরুদণ্ড নেই, তাদেরকে দিয়ে যে কোনো কাজ করানো সম্ভব। আর জাতীয় পার্টি হলো তাদেরকে যে কোনো জায়গায় বসিয়ে দেওয়া সম্ভব, এবং তাদের হাতে একটা মাইক দিয়ে যদি বলা হয় ডু ইট, এটা করো। আর জামাত হলো, যেহেতু তাদের অন্যান্য দলের মতো দুর্নীতির গন্ধ নেই, অনিয়মের গন্ধ নেই, তাদের বিরুদ্ধে আপনি অভিযোগ করতে পারেন জঙ্গিবাদ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যে দখলবাজি, চাঁদাবাজি, ব্যাংক বিমা লুটের যে সকল যাকে বলা হয় কিচ্ছা কাহিনী রয়েছে, এগুলো জামাতের কারোর মধ্যে নেই। ফলে যারা ক্ষমতায় আসেন এবং আসবেন বা আছেন, মানে অতীত থেকে শুরু করলাম, তারা ক্ষমতা এসে প্রথমেই যে কিছু সৎ লোককে খোঁজ করে, ভালো মানুষকে খোঁজ করে, তারা সঙ্গতি কারণে জামাতকে বেছে নেয়। কিন্তু জামাতের যে সমস্যা সেটা হলো এই বাংলার রাজনীতি করার জন্য যে বাস্তব অভিজ্ঞতা দরকার এবং এই সমাজে টিকে থাকার জন্য যে এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আরেক হাতে রণতুর্য দরকার, ওটি জামাতের এখনো হয়ে ওঠেনি। ফলে জামাত সব সময় সুযোগ পেয়েছে, আর অতীতে সব সময় তারা সেই সুযোগকে কাজে না লাগিয়ে নিজেরা বিপদের মধ্যে পড়েছে, এবং এবারও ঠিক একই অবস্থা তাদের জন্য সৃষ্টি হয়েছে। সেটা কেমন? যেমন ধরুন, ক্যান্টনমেন্টে যখন জামাতের আমির গেলেন, তখন সেনাপ্রধান যে কজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, মির্জা ফখরুল থেকে শুরু করে অন্য যারা ছিলেন, সকলের মধ্যে জামাতের আমিরকে তিনি একেবারে আমিরুল মুমিনিন হিসেবে গ্রহণ করে নিলেন। ডক্টর ইউনূস থেকে শুরু করে সরকারের যারা কর্তা ব্যক্তি, তারাও জামাতকে প্রিভিলেজ দিলেন, এবং এখন যারা উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন